আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস কে কথা কয়। আজ উপন্যাসের ৭ম পর্ব। ক্ষুধার্ত অবস্থায় মানুষের ঘুম হয় না, কিন্তু তৌহিদার গাঢ় ঘুম হলো। সে ঘুমের মধ্যে স্বপ্ন দেখল মতিন তার পাশে শুয়ে আছে। মতিনের একটা হাত তার গায়ে। সে সাবধানে হাতটা সরিয়ে দিতেই মতিন জেগে উঠে বলল, কি হয়েছে? তৌহিদা বলল, গায়ের উপর হাত রাখো কেন? ভার লাগে না? মতিন বলল, তাহলে হাত রাখবো কোথায়? তৌহিদা বলল, হাত যেখানে ইচ্ছা রাখো, আমার গায়ে না। মতিন বিস্মিত হয়ে বলল, স্ত্রীর গায়ে হাত রাখতে পারবো না? তৌহিদা বলল, তুমি তো আমাকে বিয়ে করনি, আমি তোমার স্ত্রী না। মতিন বলল, তাহলে আমার স্ত্রী কে? তৌহিদা বলল, তোমার স্ত্রীর নাম নিশু। মতিন সঙ্গে সঙ্গে পাশ ফিরল। অমনি দেখা গেল ও পাশে নিশু শুয়ে আছে। স্বপ্নে বিষয়টা মোটেই অস্বাভাবিক মনে হলো না, মনে হলো এটাই স্বাভাবিক। মতিন নিশুর গায়ে হাত রেখে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তৌহিদা কাঁদছে। তৌহিদা কাঁদতে কাঁদতেই ঘুম থেকে জেগে উঠল। তাকালো বিছানার পাশে। বিছানা খালি, অথচ তার মনে হচ্ছিল বিছানায় মতিনকে দেখা যাবে, মতিনের পাশে নিশু মেয়েটাকে দেখা যাবে। বাচ্চা ছেলেদের গলায় কে যেন তাকে ডাকছে, তৌহিদা, ও তৌহিদা। বাচ্চা ছেলেদের গলায় তাকে কে ডাকবে? এ বাড়িতে বাচ্চা কেউ নেই। ঘুম ভাঙার পর কিছুক্ষণ এলোমেলো সময় কাটে। মানুষের গলার স্বর চেনা যায় না, তাই হচ্ছে নিশ্চয়ই। তৌহিদা তার ঘর থেকে বের হলো। সালেহা তৌহিদাকে ডেকে ডেকে বিরক্ত হচ্ছিলেন। তার ইচ্ছা করছে মেয়েটাকে কঠিন ধমক দেন। তিনি রোগী মানুষ, একবার ডাকলেই তৌহিদা ছুটে আসবে। তা না, ডেকে গলা ভেঙে ফেলতে হচ্ছে। বুবু, আমাকে ডেকেছেন? সালেহা তিক্ত গলায় বললেন, তোমাকে কেন ডাকবো? আমি এই দেশের মহারানীকে ডাকছি। তুমি কি মহারানী? আমার গায়ে একটা পাতলা চাদর এনে দাও। তৌহিদা চাদর এনে দিল। সালেহা বললেন, চাদর দিতে বললাম, সঙ্গে সঙ্গে চাদর দিয়ে দিলে। একবার জিজ্ঞেসও করলে না কেন? কপালে হাত দিয়ে জ্বর দেখবে না? তৌহিদা কপালে হাত দিয়ে বলল, জ্বর আছে। জ্বরটা কত দেখো, থার্মোমিটার দিয়ে জ্বর মাপা এখনো জানো না? জীবনে একটা জিনিসই তো শিখেছ, ফিচফিচ করে কান্না। তৌহিদা জ্বর দেখল। জ্বর ১০২-এর সামান্য কম। সালেহা বললেন, জ্বর ওঠা শুরু হয়েছে, আরও উঠবে। বুবু, মাথায় পানি দেওয়ার ব্যবস্থা করি? সালেহা বললেন, তোমাকে কোনো ব্যবস্থা করতে হবে না। তুমি আমার মাথার পাশে চেয়ার টেনে বসো, তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে। তৌহিদা চেয়ার টেনে বসল। তার সামান্য ভয় ভয় করছে। জ্বরের ঘোরে সালেহা কি না কি বলেন। জ্বর বেশি হয়ে গেলে তার মাথায় ঠিক থাকে না। তোমার ভাইজান নাকি তোমার বিয়ে ঠিক করে ফেলেছে? তৌহিদা জবাব দিল না। সালেহা কড়া গলায় বললেন, কথা বললে জবাব দিবে, কাঠের মূর্তি হয়ে যাবে না। তোমার ভাইজান কি তোমার বিয়ে ঠিক করে ফেলেছে? জি। পাত্র নাকি বাসায় এসেছিল, তোমার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে? জি। এত নাটক হয়ে গেল, আমি কই ছিলাম? বুবু, আপনি ঘুমাচ্ছিলেন, আমাকে ঘুম থেকে জাগানো গেল না? গত রাতে আপনি এক ফোঁটা ঘুমান নাই, ভাইজান এই জন্যই আপনাকে ডাকেন নাই। তোমার ভাইজান বলল পাত্র নাকি তোমার খুবই পছন্দ হয়েছে। তৌহিদা এই প্রশ্নের জবাব দিল না, মাথা নিচু করে বসে রইল। সালেহা বললেন, ঘাটের মরাকে বিয়ের জন্য পাগল হয়ে গেলে কেন? শরীর বেশি আওলা হয়ে গেছে? শরীর বেশি আওলা হলে বাজারে দোকান দিয়ে বসো, শরীরও ঠিক থাকবে, পয়সাও পাবে, এইটা ভালো না? তৌহিদার চোখে পানি এসে গেছে। সে সাবধানে চোখের পানি মুছল। বুবু দেখে ফেললে সমস্যা হবে। আরও কি কথা বলবেন কে জানে। তার মুখ ছুটে গেলে সমস্যা আছে। আগে তিনি নোংরা কথা বলতেন না, এখন বলেন। অসুখে ভুগে ভুগে এরকম হয়েছে। তৌহিদা। জি বুবু। আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি, তোমার জন্য সবচেয়ে ভালো হয় যদি তুমি তোমার ভাইজানকে বিয়ে করো। সে তোমার আপন ভাই না, সৎ ভাইও না,
লতায় পাতায় ভাই, বেচারার কোনো ছেলেপুলে নাই। তোমাকে বিয়ে করলে হয়তো সন্তান হবে। সতীনের সংসার নিয়ে তোমার চিন্তার কিছু নাই। আমি বেশি দিন বাঁচব না। তহিদা ভীত গলায় বলল, আমি সারা জীবন ওনাকে নিজের ভাইয়ের মতো দেখেছি। সালেহা বললেন, এখন স্বামীর মতো দেখবে। এই নিয়ে আর কথা বলবো না। জ্বরটা আবার দেখো। জ্বর যদি 103 হয় তাহলে মাথায় পানি দেওয়ার ব্যবস্থা করো। তার আগে আমার মোবাইল টেলিফোনটা খুঁজে বের করো। মতিনের নাম্বারটায় টেলিফোন করে ওকে ধরে আমাকে দাও। আজকে আমি তার বিষ ছেড়ে দেব। সে নাকি আমার ভাই। আজ আমি তার ভাইগিরি বের করে দেব। কত বড় বদমাস! আমার এখানে আসা বন্ধ করে দিয়েছে। তহিদা ক্ষীণ গলায় বলল, ভয়ে আসে না, আপনি বকা দিবেন। ভয় না? ভয় পায়? ভয় আমি তাকে গিলে খাওয়াই দেব। আমাকে চিনে না, আমি সালেহা বেগম। তৌহিদা কিছুক্ষণ মোবাইল টেলিফোন নাড়াচাড়া করে ভীত গলায় বলল, উনি টেলিফোন ধরছেন না। বলেই মনে হলো তার মিথ্যাটা বুবু ধরে ফেলবেন। তার রাগ আরো বেড়ে যাবে। সালেহা মিথ্যা ধরতে পারলেন না। তিনি ক্লান্ত গলায় বললেন, চেষ্টা চালিয়ে যাও। যখন ধরতে পারবে তখন আমাকে দেবে। তারপর দেখবে কত ধানে কত চাল। আমি ওই কুত্তার বাচ্চাটার বিষ ছাড়ব। আমার নাম সালেহা বেগম না, আমার নাম সালেহা ওঝা। মতিন তার মেসের ঘরে। দরজা জানালা বন্ধ। সে লেখা নিয়ে বসেছে। লেখার শিরোনাম নদ্দিউনতিম এবং একটি হস্তি শাবক। নদ্দিউনতিম বিচিত্র স্বভাবের মানুষ ছিলেন। তিনি একবার শখ করে সার্কাসের দল থেকে একটি হাতির বাচ্চা কিনেছিলেন। হাতির বাচ্চাটা তার সঙ্গে 1.5 বছর ছিল। এই 1.5 বছরে তিনি কোনো লেখালেখি করেননি। হাতির বাচ্চা নিয়ে সময় কাটিয়েছিলেন। তিনি তার আত্মজীবনীতে বলেছেন, এই 1.5 বছর তার জীবনের শ্রেষ্ঠতম সময়। এই বিষয় নিয়ে লেখা। লেখার মাঝামাঝি সময়ে নিশুর টেলিফোন এলো। তার গলা ক্লান্ত ও বিষণ্ণ। সে বলল, মতিন, তুমি একটু আসতে পারবে? মতিন বলল, কোথায়? ক্লিনিকে। আমি ক্লিনিকের ডাক্তারদের চেম্বারে বসে আছি। মতিন বলল, আসতে পারবো না, আমি লেখা নিয়ে বসেছি, খুবই গুরুত্বপূর্ণ জায়গায় আছি। নিশু বলল, মতিন, আমি বিপদে পড়েছি। মতিন বলল, আমিও বিপদে পড়েছি। নদ্দিউনতিম হাতির বাচ্চাটার সঙ্গে কথা বলতেন। হাতির বাচ্চা কথোপকথনে অংশ নিত। অংশটা কিভাবে নিত সেটাই ঠিক করতে পারছি না। নিশু ধরা গলায় বলল, মতিন, কিছুক্ষণ আগে আমার বাবা মারা গেছেন। মতিন বলল, সে কি? নিশু বলল, ডেড বডি নিয়ে আমি কি করব? কোথায় যাব? কবর কোথায় হবে? কিছুই বুঝতে পারছি না। টেনশনে এমন অবস্থা, আমি কাঁদতেও পারছি না। মতিন বলল, তুমি নিশ্চিন্ত মনে বসে থাকো। আমি আমার দুলাভাইকে ক্লিনিকের ঠিকানা দিয়ে টেলিফোন করছি। উনি এইসব বিষয়ে বিরাট এক্সপার্ট লোক। তোমাকে কিছুই করতে হবে না, যা করার উনিই করবেন। তুমি আসবে না? মতিন বলল, আমি লেখার এমন এক পর্যায়ে আছি যে লেখা ছেড়ে ওঠা সম্ভব না। আচ্ছা, হাতির ডাককে বাংলায় কি বলে যেন? বৃংহতি। বাহ, সুন্দর নাম। নিশু, শোনো, তুমি কি এই ব্যাপারটা লক্ষ্য করেছ? ঘোড়ার ডাকের আলাদা নাম আছে, রেশা। হাতির ডাকের আলাদা নাম বৃংহতি। কিন্তু বাঘের ডাকের কোনো আলাদা নাম নেই। বাঘের ডাকের একটা আলাদা নাম থাকা উচিত ছিল না? নিশু জবাব না দিয়ে লাইন কেটে দিল। নিশুর প্রচণ্ড পানির পিপাসা পেয়েছে। তাকে সে পানির কথা বলবে? যে ডাক্তার তাকে এখানে বসিয়ে রেখে গেছেন তিনি নেই। অন্য ডাক্তাররা এই ঘরে ঢুকছে আর বের হচ্ছে। অনেকেই তাকে দেখছে বিরক্ত চোখে। অপরিচিত একটা মেয়ে তাদের ঘরে জবুথবু হয়ে বসে আছে। বিরক্ত হবারই কথা। একজন আবার জিজ্ঞেস করল, আপনার কি কাউকে দরকার? নিশু না সূচক মাথা নেড়েছে। নিশু ঘড়ি দেখল। বাবা মারা যাবার পরপরই সে একবার ঘড়ি দেখেছিল। কেন দেখেছিল? মৃত্যুর সময় জানার জন্যে? জন্ম সময় জানাটা জরুরি, মৃত্যু সময় জেনে কি হবে? তার বাবা বিখ্যাত কেউ হলে পত্রিকায় নিউজ হতো।
জনাব আজিজ আহমেদ অমুক দিন এতটার সময় অমুক হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুর সময় তার একমাত্র সন্তান পাশে ছিল। তার ডাকনাম নিশু। সে ইংরেজি সাহিত্যের ছাত্রী। আচ্ছা, এসব সে কি ভাবছে? তার উচিত হাউমাউ করে কাঁদা। সে কাঁদতেও পারছে না, কান্না আসছে না। এমন কি হতে পারে পরিচিত কেউ আশেপাশে নেই বলে সে কাঁদতে পারছে না? বাবার জন্য সে কোনো দুঃখ পাচ্ছে না, এটা তো ঠিক না। বাবা ছাড়া তার কে আছে? কিছুদিন থেকে বাবার সঙ্গে তার সম্পর্ক খুব খারাপ যাচ্ছিল। এই কারণে কি তার মনে বাবার উপর চাপা রাগ আছে? রাগ আছে বলেই এখনো তার চোখ শুকিয়ে আছে। জীবনের শেষের কয়েকটা দিন তার মাথারও ঠিক ছিল না। আবোল তাবোল কথা বলতেন। একদিন দুপুরে ঘুম থেকে উঠে নিশুকে দেখে বিরক্ত গলায় বললেন, একা এসেছিস কেন? জামাই কই? নিশু বলল, আমি বিয়ে করেছি নাকি যে জামাই নিয়ে আসব? আজিজ আহমেদ রাগী গলায় বললেন, আমার সঙ্গে ঠাট্টা ফাজলামি করবি না। আমি ঠাট্টা ফাজলামি পছন্দ করি না। তুই যে গোপনে বিয়ে করেছিস এই খবর আমি জানি। নিশু বলল, এই খবর যদি জানো তাহলে বলো কাকে বিয়ে করেছি। মতিনকে। আর কাকে? ও আচ্ছা। ও আচ্ছা আবার কি? স্বীকার কর। আচ্ছা যাও, স্বীকার করলাম। তুই একা আসিস কেন? ওকে আনিস না কেন? মতিন তোমাকে ভয় পায় বলে আসে না। ভাবে তাকে তুমি বকা দিবে। বকা তো তাকে দেবই। গোপনে বিয়ে করার জন্য বকা দেব না? আমাকে রোজ কেন দেখতে আসে না এই জন্যে বকা দেব। আরেকটা কথা, তুই মতিনকে নাম ধরে ডাকবি না। তুই তোকারি করবি না। বিয়ের আগে ডেকেছিস, আর না। ঠিক আছে বাবা, আর ডাকবো না। বাবা, তুমি কথা বেশি বলছো। এত কথা বলা ঠিক না। তোরা স্বামী স্ত্রী সারা রাত জেগে কথা বলিস। তোদের কথার যন্ত্রণায় আমি ঘুমাতে পারি না। আর আমি কথা বললেই অসুবিধা? মৃত্যুর ৫-১০ মিনিট আগে তিনি ঘোরের মধ্যে চলে গেলেন। অদৃশ্য কোনো একজনের দিকে তাকিয়ে বললেন, আপনি আজরাইল। আপনাকে চিনতে পারি নাই, ক্ষমা করবেন। আপনি কি আমার জান কবজ করতে এসেছেন? জি, করেন। আপনি কাপড় দিয়ে মুখ ঢেকে রেখেছেন বলে চিনতে পারি নাই। আপনাকে সালামও দিতে ভুলে গেছি। আসসালামু আলাইকুম। আমার পাশে আমার মেয়ে বসে আছে। তার নাম নিশু। সে আবার কয়েকদিন আগে গোপনে বিয়ে করেছে। আমার মেয়ে জামাইয়ের নাম মতিন। সে আমাকে খুব ভয় পায়, এজন্যে হাসপাতালে আসে না। আপনি একটু সরে গিয়ে আমার মেয়েটার পেছনে দাঁড়ান। আপনাকে দেখলে আমার মেয়ে ভয় পাবে। সুইজারল্যান্ডে পড়তে যাবার ব্যাপারে কমলের কোনো আপত্তি লক্ষ্য করা যাচ্ছে না। বরং মনে হচ্ছে তার আগ্রহই আছে, ভালো আগ্রহ। সে তার মাকে কি কি জিনিস লাগবে তার লিস্ট করে দিয়েছে। লিস্টে আছে একটি অ্যালার্ম টেবিল ঘড়ি, 2টি ফ্লাস্ক, নিউটনের লেখা অঙ্কের বই প্রিন্সিপাল ম্যাথমেটিকা, সুইজারল্যান্ডে যত বিমান যায় এবং আসে তার টাইম টেবল, 2টি জিওমেট্রি সেট, একটি ইংলিশ টু বেঙ্গলি ডিকশনারি, একটি ইংলিশ টু জার্মান ডিকশনারি, একটি ইংলিশ টু রুশ ডিকশনারি। মুনা 3, 4 এবং 8 নম্বর আইটেম ছাড়া বাকি সবই জোগাড় করেছে। ছেলেকে জিজ্ঞেস করেছিলেন সে ইংলিশ টু রুশ ডিকশনারি দিয়ে কি করবে। কমল জবাব দেয়নি। কমলের সঙ্গে কে কে যাবে তা এখনো ঠিক হয়নি। তার মা যাবে, এটা ঠিক হয়েছে। ফারুক সাহেবের ভিসা হয়েছে, তিনি যাবার জন্য প্রস্তুত। তবে হঠাৎ করে সালে ইমরান ঠিক করেছেন তিনি যাবেন, ছেলেকে হোস্টেলে রেখে ফিরে আসবেন। সালে ইমরান এই সিদ্ধান্ত নেওয়ায় আহমেদ ফারুকের যাবার ব্যাপারে অনিশ্চয়তা দেখা দিয়েছে। মুনা বলেছেন, তুমি যখন যাচ্ছই তখন আর ফারুক সাহেবের যাবার দরকার কি? সালে ইমরান হাঁ কিংবা না কিছুই বলেননি। তাকে চিন্তিত এবং বিষণ্ণ মনে হয়েছে। ছেলে তার কাছে থাকবে না, দূরদেশে পড়ে থাকবে, এটা তিনি নিতে পারছেন না। তার এই ছেলে আর 10টি স্বাভাবিক ছেলের মতো না, অন্যরকম একটি ছেলে। কোনো একদিন তার রাগ উঠে যাবে, কেউ বুঝতে পারবে না। সে গুটিয়ে থাকবে নিজের মধ্যে। প্রবাসী ছেলের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ থাকবে তাও না।
সে কখনো তাকে টেলিফোন করবে না। ছেলেকে বাইরে পাঠানোর সিদ্ধান্ত ঠিক হয়নি। কোনো বড় সিদ্ধান্ত নিয়ে ফেললে হুট করে তা পাল্টানো যায় না। তিনি মনে মনে ঠিক করে রেখেছেন, ছেলেকে সুইজারল্যান্ডের স্কুলে ঠিকই ভর্তি করাবেন। ছেলে দিন 10 স্কুলে থাকবে। তিনিও স্কুলের আশপাশে কোনো একটা হোটেলে থাকবেন। তার দেশে ফিরে আসার সময় যখন হবে, তিনি ছেলেকে নিয়ে ফিরবেন। বিষয়টা নিয়ে তিনি এখনো মুনার সঙ্গে আলাপ করেননি, কারণ মুনা কি বলবে তিনি জানেন। মুনা বলবে, অসম্ভব। সালে ইমরানের ইচ্ছা তিনি ছেলের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন। এখনো কথা বলা হয়ে ওঠেনি। তিনি ঠিক করে রেখেছেন, কোনো এক মুভি নাইটে প্রসঙ্গ তুলবেন। আজ মুভি নাইট। কমল তার বাবার পাশে বসেছে। দুজনের মাঝখানে 3 ফুটের মতো ফাঁকা জায়গা। সালে ইমরান ছেলের কাছে সামান্য এগিয়ে গেলেন। তিনি যতটুকু এগুলেন, কমল ঠিক ততটুকুই সরে গিয়ে তাদের মাঝখানের দূরত্ব ঠিক রাখল। সালে ইমরান বললেন, কমল, আজ কি ছবি? কমল বলল, তুমি ঠিক করো। সালে ইমরান বললেন, বাংলা ছবি দেখলে কেমন হয়? কমল বলল, কে ও? সালে ইমরান বললেন, কে ও মানে কি, ওকে? বাংলা ছবিটার নাম কি বাবা? পথের পাঁচালী, অপু দুর্গার গল্প। তারা 2 ভাই বোন। ছবিতে অপুর যে চেহারা, তার সঙ্গে তোমার চেহারার মিল আছে। বেশি মিল? খুব বেশি না, তারপরেও কিছুটা মিল আছে। অপুর কাঁধে কি আমার মতো জন্মদাগ আছে? সালে ইমরান বললেন, তোমার কাঁধে জন্মদাগ আছে নাকি? কমল বলল, দেখি। কমল বলল, এখন দেখাতে ইচ্ছে করছে না। কখন ইচ্ছা করবে? কমল বলল, জানি না। সালে ইমরান বললেন, ছবি কি শুরু করব? কমল বলল, তোমার ইচ্ছা। সালে ইমরান বললেন, একজনের সঙ্গে আরেকজনের চেহারার মিল নিয়ে কথা বলতে গিয়ে আমার একটা ব্যাপার মনে এসেছে। পৃথিবীর কোনো মানুষের বুড়ো আঙুলের ছাপ একরকম না, এটা কি তুমি জানো? জানি। পৃথিবীতে এত মানুষ এসেছে, এদের কোনো দুজনের বুড়ো আঙুলের ছাপ একরকম না। এটা অদ্ভুত না? কমল বলল, সালে ইমরান আগ্রহের সঙ্গে বললেন, পৃথিবীর প্রতিটি মানুষ আলাদা, অথচ দেখো, প্রতিটি আম গাছ একরকম, কাঁঠাল গাছ একরকম। শীতের সময় যে হাজার হাজার মাইগ্রেটরি বার্ড আমাদের দেশে উড়ে আসে, তারাও একরকম। কমল বলল, তারাও প্রত্যেকেই আলাদা, আমরা বুঝতে পারি না। প্রতিটি পাখি যে আলাদা, সেটা একটা পাখি বুঝতে পারবে। প্রতিটি আম গাছও আলাদা, এটা বুঝতে পারবে একটা আম গাছ, আমরা বুঝতে পারবো না। সালে ইমরান বললেন, তোমার ব্যাখ্যাটা ইন্টারেস্টিং, তবে সত্যি না। তুমি কি করে বুঝলে সত্যি না? সালে ইমরান বললেন, আমার মন বলছে এটা সত্যি না। কমল বলল, আমার মন বলছে এটা সত্যি। সালে ইমরান বললেন, আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম তুমি যা বলছো তাই সত্যি। এখন কি ছবি শুরু করব? তোমার ইচ্ছা। কমল, তোমার কি কোনো কারণে মন খারাপ? কেন মন খারাপ? তোমাকে বলবো না। আমাকে বলবে না কেন? তোমাকে বললে তুমি আমার মন ঠিক করতে পারবে না। শুধু শুধু কেন বলবো? এমন কেউ কি আছে যে তোমার মন ঠিক করতে পারবে? আছে, নদ্দিউ নতিম। আমাদের মতিনের কথা বলছো? তুমি মন খারাপ করে আছো। এই অবস্থায় ছবি দেখার তো কোনো মানে হয় না। চলো একটা কাজ করি, গাড়ি করে তোমাকে নিয়ে যাই মতিনের কাছে। সে তোমার মন ভালো করে দিক, তারপর ছবিটা দেখি। কমল সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। তার চোখে মুখে আনন্দ। সালে ইমরান বললেন, তুমি কি আমার বা তোমার মায়ের সঙ্গর চেয়ে মতিনের সঙ্গ বেশি পছন্দ করো? কমল হাসূচক মাথা নাড়ল। সালে ইমরান বললেন, তুমি যে একা সুইজারল্যান্ডে থাকবে, আমাকে এবং তোমার মাকে তুমি মিস করবে না? কমল বলল, না।
সালে ইমরান বললেন, মিস করবে না কেন? কমল বলল, মতিন আমার সঙ্গে থাকবে, এই জন্য মিস করব না। মতিন তোমার সঙ্গে থাকবে? হ্যাঁ, তাকে ছাড়া আমি যাব না। আমি যতদূর জানি, মতিন যে যাবে না এই বিষয়টা পরিষ্কার করে তোমাকে বলা হয়েছে। মতিন যাবে, মতিন অবশ্যই যাবে। সালে ইমরান আর কথা বাড়ালেন না, উঠে দাঁড়ালেন। তিনি এক ধরনের স্বস্তিও বোধ করছেন। ছেলে বাইরে যাবে না, তার চোখের সামনেই থাকবে। এই ঘটনাটি আপনা আপনি ঘটে গেছে, তাকে কিছু করতে হয়নি, মোনার কাছে ব্যাখ্যা করতে হবে না। মতিনকে তার মেসবাড়িতে পাওয়া গেল না। মেস ম্যানেজার বলল, ওনার আসা যাওয়ার কোনো ঠিক ঠিকানা নাই, 10 মিনিট পরেও আসতে পারে, আবার 10 ঘন্টা পরেও আসতে পারে। কমল বলল, 10 ঘন্টা পর তো দিন হয়ে যাবে। উনি যেমন মানুষ, রাত পার করে দিনেও আসতে পারে। দুনিয়ায় হিসাব ছাড়া মানুষ কিছু আছে, ইনি তার একজন। আপনারা অপেক্ষা করতে চাইলে অপেক্ষা করতে পারেন। সালে ইমরান কিছু বলার আগেই কমল বলল, আমরা অপেক্ষা করব। ম্যানেজার বলল, আমার ঘরে অপেক্ষা করেন, কোনো অসুবিধা নাই। ম্যানেজারের ঘরে দুজন বসে আছে। সালে ইমরান ঘড়ি দেখলেন, 19 মিনিট পার হয়েছে। কমল কোনো অস্থিরতা দেখাচ্ছে না, শান্ত ভঙ্গিতে চেয়ারে পা ঝুলিয়ে বসে আছে। তাকে দেখে মনে হচ্ছে সে দীর্ঘ সময় এইভাবে বসে থাকতে পারবে। অপেক্ষা করতে তার খারাপও লাগছে না। সালে ইমরান ঠিক করেছেন, ছেলে যতক্ষণ অপেক্ষা করতে চায় তিনি ততক্ষণই অপেক্ষা করবেন। নিজ থেকে বলবেন না, অনেক অপেক্ষা করা হয়েছে, এখন চলো যাওয়া যাক। অপেক্ষার একটা পরীক্ষা সালে ইমরান আজ দিতে চান। মতিন আছে নিশুদের বাড়িতে। নিশু রান্না করছে, সে পাশে বসে আছে। রান্না এমন কিছু না, ডাল বেগুন দিয়ে ডিমের তরকারি। নিশু বলল, তুমি তো আমার সঙ্গে খাবে, তাই না? মতিন বলল, হুম। নিশু বলল, ফ্রিজে কিছুই নেই, অনেকদিন বাজার করা হয় না। মতিন বলল, কি কি লাগবে বলো, আমি এনে দেব। নিশু বলল, লাগবে না, খাওয়া দাওয়াটা আমার কাছে ইম্পর্ট্যান্ট না। তোমার কাছে কোনটা ইম্পর্ট্যান্ট? বেঁচে থাকাটা ইম্পর্ট্যান্ট, বাঁচা উইথ ডিগনিটি। ডিগনিটি বলতে কি বোঝাচ্ছ? শুধু শুধু প্যাঁচাল পারবে না, ডিগনিটির অর্থ তুমি জানো। মতিন সিগারেট ধরালো, তার প্যাকেটে একটা মাত্র সিগারেট। সিগারেট ধরাবার পর সে সামান্য টেনশনে পড়ে গেল। সঙ্গে সিগারেট নেই, এই চিন্তাটাই টেনশনের। নিশু বলল, তোমার প্যাকেট তো মনে হয় খালি, প্যাকেটে সিগারেট থাকলে আমি একটা খেতাম। মতিন অবাক হয়ে বলল, তুমি সিগারেট খাও নাকি? নিশু বলল, এখন খাই, বাবাকে কবর দিয়ে বাসায় ফিরে কেমন যেন হয়ে গেলাম। ভয়, অবসন্ন ভাব, ক্লান্তি। রাতে একা ছিলে? অবশ্যই একা, দোকা পাবো কোথায়? তুমি খুবই সাহসী মেয়ে। যত সাহসী তুমি আমাকে ভাবছ তত সাহসী আমি না। রাতে বিছানায় শুয়েছি, হঠাৎ শুনি বাবার ঘর থেকে কাশির শব্দ আসছে। উনি সিগারেট টানছেন, সিগারেটের গন্ধ আসছে। হ্যালুসিনেশন আর কি। গেলাম বাবার ঘরে, অনেকক্ষণ বসে রইলাম। বাবার টেবিলের উপর দেখি এক প্যাকেট সিগারেট। ভয় কাটানোর জন্য একটা ধরালাম। সেই থেকেই আমার শুরু। মতিন বলল, ওই রাতে আমার আসা উচিত ছিল। আমি আসিনি কেন, কারণটা বলবো? কারণ বলেছ, হস্তি বিষয়ক রচনা, নদ্যুনতিমের নতুন লেখা। মতিন বলল, মূল কারণ এটা না, আমি মৃত মানুষের সঙ্গে যেতে পারি না। আমার মা মারা গেছেন, এই খবর পেয়ে আমি পালিয়ে চলে গিয়েছিলাম। ফিরেছি 3 দিন পর। এসে দেখি মার কবর হয়ে গেছে। খুবই স্বস্তি পেয়েছি। ভয় ছিল, দেখব মাকে কবর দেয়া হয়নি। আমি শেষ দেখা দেখব, এই জন্য রেখে দিয়েছে। নিশু বলল, তুমি না আসায় আমার কোনো সমস্যা হয়নি। তোমার দুলাভাই চলে এসেছিলেন, সবকিছু তিনি করলেন। উনি একজন সত্যিকার ভালো মানুষ। ঠিকই বলেছ, তোমার বোন ভাগ্যবতী।
বোন ভাগ্যবতী তো বটেই। আজ রাতে যদি আমি তোমার এখানে থাকি, তোমার কি কোনো সমস্যা হবে? নিশু বলল, সমস্যা কি? তুমি বাবার ঘরে শুয়ে থাকবে। আজ থাকতে চাচ্ছ কেন? মতিন বলল, বুঝতে পারছি না, হঠাৎ মনে হচ্ছে থেকে যাই, রাতে তোমার সঙ্গে গল্প করি। মেবি আই এম ইন লাভ উইথ ইউ। নিশু বলল, মেবি। মতিন বলল, তোমার বিদেশ যাত্রা কি ঠিক আছে? নিশু বলল, ঠিক আছে, তবে 1 সেমিস্টার পিছিয়েছি। এখন তো নিশ্চয়ই বিয়ে করে যাচ্ছ না? না, বিয়েটির ঝামেলা শেষ। সারা জীবন বিয়ে করবে না? সারা জীবনের কথা বলতে পারছি না। আমি বর্তমানে বাস করি, আমার সবকিছুই বর্তমান নিয়ে। আমি বর্তমানে বিয়ে করব না। গুড। নিশু বলল, বিয়ে করব না, এটা গুড? মতিন বলল, তুমি যে তোমার ইচ্ছাটা জোর দিয়ে বলতে পারছ, এটা গুড। কোনো মানুষই নিজের গোপন ইচ্ছা জোর দিয়ে বলতে পারে না। নদ্যু নতিমের মতো লোকও পারেননি। এখানে নদ্যু নতিম কোত্থেকে এলো? কথার কথা বললাম। নিশু বলল, নদ্যু নতিমের ভূতটা ঘাট থেকে নামাও। তুমি কি বুঝতে পারছ, যতই দিন যাচ্ছে এই ভূত ততই তোমার উপর জেঁকে বসেছে। বসুক না, ক্ষতি কি? নদ্যু নতিম লোকটা কিন্তু খারাপ না। আমি প্রায়ই তাকে স্বপ্নে দেখি। স্বপ্নে দেখো? হুম, ধবধবে ফর্সা গায়ের রং, জোব্বার মতো একটা পোশাক পরেন, লম্বাটি মুখ, চোখ তীক্ষ্ণ। কথাবার্তা বাংলায় বলেন? আমাদের কথাবার্তা হয় না, দুজন দুজনের দিকে তাকিয়ে বসে থাকি। ঠাট্টা করছ? ঠাট্টা করব কেন? রান্না শেষ, হাত ধুয়ে খেতে আসো। মতিন খেতে বসেছে। নিশু তার প্লেটে ভাত তুলে দিচ্ছে। হঠাৎ নিশুর কি যেন হলো। তার মনে হলো এই মানুষটা তার অতি অতি প্রিয়জন, স্বামী, প্রবাসী স্বামী, অনেকদিন পর দেশে ফিরেছে। সে তার স্বামীকে আদর করে খাওয়াচ্ছে। তাদের একটা ছোট্ট মেয়ে আছে। মেয়েটা ঘুমোচ্ছে। স্বামীর খাওয়া শেষ হলে নিশু তার বাচ্চা মেয়েটার জন্য খাওয়া নিয়ে যাবে। ঘুমন্ত অবস্থায় তাকে খাইয়ে দিতে হবে। মেয়েটা খাওয়া নিয়ে বড় যন্ত্রণা করে। নিশুর চোখে পানি এসে গেছে। মতিন অবাক হয়ে বলল, কাঁদছ কেন? নিশু চোখ মুছতে মুছতে বলল, হঠাৎ বাবার কথা মনে করে চোখে পানি এসে গেছে। আমি যখন খুব ছোট ছিলাম তখন প্রায়ই না খেয়ে ঘুমিয়ে পড়তাম। বাবা আমাকে ঘুমের মধ্যে মুখে তুলে খাইয়ে দিতেন। ধৈর্যের পরীক্ষায় সালে ইমরান ফেল করলেন। তিনি এসেছিলেন রাত 8টায়। এখন বাজে 12টা 10। 4 ঘন্টা 10 মিনিট এক জায়গায় বসে আছেন। আর কত? তিনি ছেলের দিকে তাকিয়ে বললেন, চলো উঠি, আরেকদিন আসব। কমল উঠল। তাকে দেখে মনে হচ্ছে সে এক্ষুনি কেঁদে ফেলবে। হ্যালো মতিন, তোর পাঠানো নদ্যু নতিম সাহেবের গল্পের বইটির শেষ গল্পটা দ্বিতীয় রাত্রি কিছুক্ষণ আগে শেষ করলাম। উজবেক এই মরমী কবির গল্পের হাত তো খুব ভালো। এই বেটার কবিতার চেয়ে গদ্য ভালো লাগে। গদ্যের সারল্য এমন যে অন্যের লেখা পড়ছি তা মনেই হয় না, যেন এই লেখাটা আমার নিজের। দ্বিতীয় রাত্রি গল্পটা পড়ে এত আনন্দ পেয়েছি, বুকের ভেতরে এক ধরনের হাহাকার বোধ করেছি। আমার নিজের মধ্যে কোনো হাহাকার আছে তা আগে বুঝতে পারিনি। তবে গল্পের শেষ লাইনটা আমি বুঝতে পারিনি। তুই লিখেছিস, সরি, নদ্যু নতিম সাহেব লিখেছেন, তখন পশ্চিম আকাশে সূর্য উদিত হইল। পশ্চিম আকাশে সূর্য উদয় মানে কি? সূর্য কি পশ্চিম আকাশে ওঠে? শেষ বাক্যটা সাধু ভাষায় কেন লেখা তাও বুঝলাম না। অবশ্য পাঠককে যে সবকিছুই বুঝতে হবে তাও না। লেখক নিজে বুঝে লিখেছেন কিনা সেটাই বিবেচ্য। মতিন, নদ্যু নতিম খেলা তো অনেকদিন হলো, এখন স্বনামে আত্মপ্রকাশ কর। সূর্য পশ্চিমে না, পূর্ব দিকেই ঠিকঠাক মতো উঠুক। প্রতিভা নামক ঐশ্বরিক জিনিসটা তোর আছে। প্রতিভাকে লালন করতে হয়। প্রতিভাকে অবহেলা করলে যিনি এই বস্তুটা দিয়ে পাঠিয়েছেন তাকে অবহেলা করা হয়। আমার লেখায় আস্তিক আস্তিক গন্ধ পাচ্ছিস না?
আমি মনে হয় নাস্তিকের খোলস ছেড়ে বের হয়ে পড়েছি। যেদিকে তাকাই, যা দেখি, তার মধ্যেই মহৎ পরিকল্পনা দেখি। যেন কেউ একজন অনেক চিন্তাভাবনা করে সব ঘটিয়ে যাচ্ছেন। এই বিষয়ে সাক্ষাতে তোর সঙ্গে কথা বলবো। তোর গল্পগ্রন্থের উৎসর্গপত্রে আজহারউল্লাহ খান নামের একজনকে পাওয়া গেল। উৎসর্গপত্র পড়ে জানলাম তার হৃদয় স্বর্ণখণ্ডের। তোর জীবনে এই চরিত্র কখন উদিত হয়েছে? সে কে? কি করে? কেনই বা তোর ধারণা হলো মানুষটার হৃদয় স্বর্ণখণ্ডের? আমাকে জানাবি। সবচেয়ে ভালো হয় মানুষটাকে যদি আমার কাছে পাঠিয়ে দিতে পারিস। হৃদয় স্বর্ণখণ্ডের এমন মানুষের সঙ্গে অনেকদিন কথা হয় না। জঙ্গলে থেকে পুরোপুরি জঙ্গলি হয়ে যাচ্ছি। একটা হাতির বাচ্চার কথা লিখেছিলাম না? হাতির বাচ্চা পুরোপুরি সুস্থ হয়েছে। এক রাতে তার মা তাকে নিয়ে গেছে। খুবই মন খারাপ হয়েছিল। হাতির বাচ্চার মতো সুন্দর কোনো প্রাণী আছে বলে মনে হয় না। মানুষের বাচ্চার মতো হাতির বাচ্চাও জানে কি করে আদর আদায় করতে হয়। আমি তার নাম দিয়েছিলাম বাবাজি। বাবাজি কি করত জানিস? ধর, আমি উঠানে বসে কোনো একটা কাজ করছি। সে আমার পেছনে এসে নিঃশব্দে দাঁড়াত। হাতি বেড়ালের চেয়েও নিঃশব্দে চলাফেরা করতে পারে। বিশাল একটা প্রাণী, তার চলাফেরা নিঃশব্দ। অদ্ভুত না? তারপর বাবাজি কি করত শোন। আমাকে চমকে দিয়ে সে তার সুরটা রাখত আমার কাঁধে। আমাকে চমকে দেয়াটাই তার খেলা। বাবাজি চলে যাবার পর আমার জীবন হঠাৎ করে শূন্য হয়ে গেল। একদিন বাবাজির কথা ভাবতে ভাবতে চোখে পানি এসে গেল। চিন্তা করে দেখ, আমার মতো মানুষের চোখে পানি। কুমিরের চোখে পানির ব্যাখ্যা থাকতে পারে, আমার মতো প্রস্তর মানুষের চোখে পানি। এখন বলি সবচেয়ে মজার ঘটনা। গত পূর্ণিমার রাতে বাবাজিকে তার মা আমার এখানে রেখে গেছে। আমাকে দেখে বাবাজির সে কি লাফালাফি ঝাঁপাঝাঁপি। আবারও আমার চোখে পানি এসে গেল। দীর্ঘদিন পর হারানো সন্তান ফিরে এলে বাবা মা যা করেন, আমি তাই করলাম। ছুটে গিয়ে বাবাজিকে জড়িয়ে ধরলাম। পুরোপুরি হিন্দি ছবির মিলন দৃশ্য, ব্যাকগ্রাউন্ড মিউজিক সহ। ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছিল বাবাজির মা। সে দূর থেকে ঘোতঘোত ধরনের শব্দ করছিল। শূকর ঘোতঘোত করে জানতাম, হাতিও যে করে জানতাম না। বাবাজি এখন আসা যাওয়ার মধ্যে আছে। কিছুদিন পর পর তার মা তাকে আমার এখানে দিয়ে যায়, আবার নিয়ে যায়। আমার এখানে যতক্ষণ থাকে ততক্ষণ বাবাজির চেষ্টা আমাকে বিরক্ত করার। সে আমার শোবার ঘরে ঢুকে পড়ে। সুর দিয়ে টান দিয়ে বিছানা বালিশ নামিয়ে তছনছ করে। আমি যাতে বিরক্ত হব সে তাই করবে। বিরাট যন্ত্রণায় আছি। বাবাজি শুধু যে আমাকে যন্ত্রণা করে তা না, মাসি পিসিকেও খুব যন্ত্রণা করে। তাদেরকে তাড়া করে। তারাও কম যায় না। প্রায়ই দেখি দাঁত মুখ খিঁচিয়ে বাবাজির দিকে আসছে। তাদের বৈরিতার ভেতরও মনে হয় এক ধরনের সখ্য আছে। কবে একদিন দেখলাম বাবাজির পিঠে মাসি পিসি বসে আছে। বাবাজি ওদের পিঠে নিয়ে স্বাভাবিকভাবেই হেলে দুলে হাঁটছে। বাঘ এবং হরিণের সঙ্গে বানরের সখ্যের কথা শুনেছি, হাতির বিষয়ে শুনিনি। নিজের আনন্দের কথা লিখেই চিঠি ভরে ফেললাম। তোর বিষয়ে কিছুই জানতে চাইলাম না। সরি অ্যাবাউট দ্যাট। তুই লিখেছিস তোর সঙ্গে শেষ পর্যন্ত বিয়েটা হয়নি। বিয়ে হবে না জানতাম, তারপরেও কষ্ট লেগেছে। তো মেয়েটার জন্যে কষ্ট। বিয়ে ভাঙার ঘটনায় মেয়েরা খুব কষ্ট পায়, এই বিষয়টা আমি জানি। আমার বড় বোনের বিয়ে এভাবেই ভেঙেছিল। গায়ে হলুদের পর বিয়ে ভাঙল। বড় আপার মাথা খারাপের মতো হয়ে গিয়েছিল। তাকে মানসিক ডাক্তার দেখাতে হয়েছিল। এই ঘটনার পর অনেক ভালো ভালো পাত্র বাবা এনেছিলেন। বড় আপা বিয়ে করতে রাজি হননি। তিনি বেঁচেও ছিলেন অল্পদিন। আমার কেন জানি মনে হয় বড় আপার সঙ্গে তো মেয়েটার চেহারারও মিল আছে। দেখলে বলতে পারতাম, সেই সুযোগ তো নেই। মতিন শোন, তো মেয়েটার বিয়ে তুই ভেঙেছিস, কাজেই তোর দায়িত্ব মেয়েটার যেন ভালো বিয়ে হয় সেটা দেখা। আমি চাই না আমার বড় আপার ভাগ্যে যা ঘটেছে তো এর ভাগ্যে তাই ঘটে। আজ এই পর্যন্ত। ইতি কঠিন গাথা। পুনশ্চ 1। তোকে বই পাঠাতে বলেছিলাম, বই এখনো পাইনি। সূর্যমুখী ফুলের বিচি পাঠাবি, অনেক বিচি। আমি ঠিক করেছি একটা গোটা পাহাড়ে সূর্যমুখীর চাষ করব।
পুনশ্চ ২। আসল কথাটাই তোকে লেখা হয়নি। অটোবায়োগ্রাফি অফ এ ফিকটিশাস পয়েন্ট শেষ হয়েছে। কপি নাসির ভাইয়ের কাছে পাঠিয়ে দিয়েছি। নাসির ভাইকে মনে আছে না? আমার চাচাতো ভাই, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক ভাষাতত্ত্বের শিক্ষক। ওনার মতামত জানার জন্য পাঠিয়েছি। দেখি উনি কি বলেন। তৌহিদা এসেছে নিউ সালেহা ফার্মেসিতে। সে তার ভাইজানের সঙ্গে গোপনে কিছু কথা বলবে। সালেহা বুবু তাকে নিয়ে ভয়াবহ পরিকল্পনা করেছেন, সেই কথা। কথাগুলি সে শেষ পর্যন্ত বলতে পারবে কিনা বুঝতে পারছে না। হয়তো বলতে পারবে না। কিছুক্ষণ ভাইজানের সামনে চোখ মুখ লাল করে বসে থেকে উঠে চলে আসবে। সে কি করে ভাইজানকে বলবে, ভাইজান, সালেহা বুবু আপনার সঙ্গে আমার বিয়ে দেওয়ার কথা চিন্তা করছেন। ভাইজান তার মুখ থেকে এ ধরনের কথা শুনলে বিরক্ত হবেন। হয়তো তাকে ধমক দিয়ে বলবেন, তোর বুবু অসুস্থ, মাথায় ঠিক নাই, সে উল্টাপাল্টা কিছু বলল, আর তুই আমাকে সেটা বলার জন্য ফার্মেসিতে চলে এসেছিস। তোর লজ্জা লাগলো না? ভাইজান অবশ্যই এ নিয়ে তাকে ধমক দিতে পারেন। কত ছোটবেলায় সে ভাইজানের সঙ্গে থাকতে এসেছে। তখন সবসময় তার নাক দিয়ে শিকনি পড়ত। চোখে পড়লেই ভাইজান বলতেন, কাছে আয়, নাক ঝেড়ে দেই। ঝড় বৃষ্টির রাতে ভয়ে তার ঘুম হতো না। বজ্রপাতের সময় বিছানায় বসে কাঁদত। তখন ভাইজান বলতেন, আয় আমার সঙ্গে এসে ঘুমা, গায়ের উপর পা তুলবি না, গায়ের উপর পা তুললে পা ভেঙে দেব। হাবিবুর রহমান ফার্মেসিতে ছিলেন না। তিনি মোহাম্মদপুর বাজারে গেছেন শিং মাছ কিনতে। কাঁচকলা দিয়ে শিং মাছের ঝোল অতি সহজপাচ্য। সালেহার জন্য শিং মাছ তিনি দেখে শুনে কিনেন। পেট লাল হয়ে আছে, এরকম শিং মাছ চলবে না। লাল পেটে শিং মাছ গুরুপাক। এই তথ্য সবাই জানে না। তিনি এক কবিরাজের কাছে শুনেছেন। ফার্মেসির ম্যানেজার হেদায়েতুল ইসলাম তৌহিদাকে দেখে আনন্দিত গলায় বলল, আসো আসো, আজ সকাল থেকেই কেন জানি মনে হচ্ছিল তুমি আসবে। এসে ভালো করেছ। কিছু ওষুধপত্র দিয়ে দিব, প্রেশারটাও মেপে দিব। সবারই উচিত সপ্তাহে একবার প্রেশার মাপা। তৌহিদা বলল, ভাইজান কোথায়? স্যার বাজারে গেছেন, বাজার থেকে সরাসরি ফার্মেসিতে আসবেন। তৌহিদা ভেতরের ঘরে এসে বসল। ম্যানেজার প্রায় সঙ্গে সঙ্গেই ঘরে ঢুকে ফ্যান ছাড়তে ছাড়তে বলল, ইস, ঘেমে কি অবস্থা, তোমার গা কি বেশি ঘামে? বগল ঘামে? বগল ঘামার লোশন আছে, দিয়ে দিব। পুরুষ মানুষের মুখে এটা কি ধরনের কথা? সে আরো কি বলবে কে জানে। তৌহিদার মনে হলো তার ঘরে এসে বসা ঠিক হয়নি। এই লোক এখন অবশ্যই তার গায়ে হাত দিবে। লোকটার চোখ চকচক করছে। তৌহিদা বলল, আমি যাই। বসতে না বসতেই যাই? তোমার সমস্যাটা কি? আমি কি পরপুরুষ? 2 দিন পরে আমাকে বিয়ে করছো না? তৌহিদা যা ভেবেছিল তাই। লোকটা তার হাত ধরে ফেলেছে। এই হাত শুধু যে তার হাতে সীমাবদ্ধ থাকবে তা না, অন্য কোথাও যাবে। ওই দিন লোকটাকে দাঁড়কাকের মতো লাগছিল, আজও দাঁড়কাকের মতোই লাগছে। বদমাসটা একটা শার্ট পরেছে, উপরের বোতাম লাগায়নি, বুকের পাকা লোম দেখা যাচ্ছে। এর চেয়ে কুৎসিত দৃশ্য কি পৃথিবীতে কিছু আছে? তৌহিদা এক দৃষ্টিতে লোকটার হাতের দিকে তাকিয়ে আছে। নখ বড় বড় হয়ে আছে, নখের নিচে ময়লা। নাম যেন কি লোকটার? হেদায়েতুল ইসলাম। তার একটা ছেলে, একটা মেয়ে। ছেলেটার নাম গোলাপ। এই লোকটার সঙ্গে বিয়ে হলে সে তাকে ডাকবে গোলাপের বাপ। লোকটার হাত এখন তৌহিদার উরুতে। তৌহিদা কি বলবে? এই গোলাপের বাপ, হাত সরাও। নাকি বলবে, এই হারামজাদা, হাত কোথায় রেখেছিস? থাপ্পড় দিয়ে তোর দাঁত ফেলে দেব। তৌহিদা ঝট করে উঠে দাঁড়াল। হেদায়েতুল ইসলাম বলল, কি হলো, যাও কোথায়? তৌহিদা বলল, আমার কাজ আছে। চা আনতে বলেছি, চা খেয়ে যাও। এই ফাঁকে প্রেশারটা মেপে দেই। আমি শিওর তোমার প্রেশার আছে। তৌহিদা প্রায় ছুটেই বের হয়ে গেল। কিছুই বলা যায় না, এই লোক তাকে ঝাপটে ধরে ফেলতে পারে। এই শোনো, স্যারকে কি বলবো? আপনার যা ইচ্ছা বলুন। সাহসী মেয়ে তৌহিদা কখনোই ছিল না। আশ্রিত মেয়েরা কখনো সাহসী হয় না, তাদের মধ্যে পরগাছা ভাব থেকেই যায়। তারপরেও সে আজ ভালো রকম সাহস দেখাল। বাসায় ফিরে না গিয়ে রিকশা নিয়ে মতিনের মেসে উপস্থিত হল। মতিনের মেসে সে আগে কখনো আসেনি।
কথাটা পুরোপুরি সত্যি না। এর আগে 2 বার এসেছে, তবে ভেতরে ঢুকেনি। ভেতরে ঢোকার সাহস হয়নি। গেটের সামনে থেকে ফিরে গেছে। আজ সে ঢুকে পড়েছে রুম নাম্বার 17। তৌহিদা জানে না সে মতিনকে কি বলবে। তার জীবনের ভয়ঙ্কর বিপদের কথাটা হয়তো বলবে, কিংবা কিছুই বলবে না। অনেকদিন এই মানুষটাকে সে দেখে না। কিছুক্ষণ চোখের দেখা দেখল, সেটাও তো কম না। তার যেমন কপাল, রুম নাম্বার 17-র সামনে দাঁড়িয়ে দেখবে তালা ঝুলছে। কিছু কিছু মানুষের কপাল এত খারাপ হয় কেন? দরজায় তালা নেই, দরজা ভেতর থেকে বন্ধও না, সামান্য ফাঁক হয়ে আছে। তৌহিদের এখন কি করা উচিত? দরজা ঠেলে ভেতরে ঢুকে যাওয়া, নাকি দরজায় টোকা দেয়া? তৌহিদা দরজা ঠেলে ঢুকে পড়ল। আরে তুমি? হোয়াট এ সারপ্রাইজ! আজ সকাল থেকে মনটা খুব খারাপ, তোমাকে দেখে মন ভালো হয়ে গেছে। তৌহিদার পা কাঁপছে। কেন জানি তার মনে হচ্ছে সে মাথা ঘুরে পড়ে যাবে। পড়ে গেলেই ভালো হয়। মতিন ভাই তখন বাধ্য হয়ে তাকে ধরাধরি করে বিছানায় শুইয়ে দেবে। সে কিছুক্ষণ চোখ বন্ধ করে শুয়ে থাকবে মতিন ভাইয়ের বিছানায়। এটাও কম কি? তার মতো মেয়ের জীবনে ক্ষুদ্র ক্ষুদ্র আনন্দই থাকবে, বড় আনন্দ কখনোই থাকবে না। বড় আনন্দ ভাগ্যবতীদের জন্যে। সে কোনো কালেই ভাগ্যবতী ছিল না। এখানে দাঁড়িয়ে আছো কেন? বসো। তৌহিদার মনে হলো মতিন ভাই তাকে ডাকছেন না, তিনি ডাকছেন বউ। আর কি সুন্দর করেই না ডাকছেন। বউ, এখানে দাঁড়িয়ে আছো কেন? বসো। সে কোথায় বসবে? ঘরে একটা চেয়ার। চেয়ারে বসলে মতিন ভাইয়ের কাছ থেকে অনেক দূরে বসা হয়। সে যদি বিছানায় মতিন ভাইয়ের পাশে বসে, তাহলে কি তিনি রাগ করবেন, কিংবা তাকে বেহায়া ভাববেন? তৌহিদা চেয়ারে বসতে বসতে বিড়বিড় করে কি যেন বলল। কি বলল সে নিজেও বুঝতে পারল না। মতিন বলল, তুমি এত দূরে বসেছ কেন? বিছানায় বসো, আমার কাছাকাছি বসো। তোমাকে দেখে খুবই অবাক হয়েছি। আমার মেসের ঠিকানা কোথায় পেয়েছ? আচ্ছা থাক, ঠিকানা কোথায় পেয়েছ বলার দরকার নেই। ঠিকানা পাওয়া ইম্পর্ট্যান্ট না, ঠিকানায় চলে আসা ইম্পর্ট্যান্ট। তৌহিদার চোখে পানি এসে যাচ্ছে। সে অনেক কষ্টে চোখের পানি সামলে মতিনের বিছানায় এসে বসল। মতিন বলল, এখন শোনো, কেন আমার মনটা খারাপ। বলুন। একটা 10-11 বছরের ছেলে আছে, তার নাম লমক। কি নাম? লমক? তার নাম কমল। আমি উল্টো করে বললাম লমক, কারণ এই ছেলেটা অনেক কথাই উল্টো করে বলে। কেন? ছেলেটা আর 10 জনের মতো না, আলাদা। এদের বলে অটিস্টিক বেবি। এই ধরনের শিশুদের অনেকেই মানসিক রোগী ভাবে। তাদের ভাবভঙ্গি সেরকমই, তবে তারা কোনো কোনো দিকে অস্বাভাবিক মেধাবী হয়। কেউ হয় সঙ্গীতে, আবার কেউ হয় অঙ্কে। এই ছেলেটির মেধা হায়ার ম্যাথে। ছেলেটা তার একটা সিক্রেট আমাকে লিখে জানিয়েছিল। সিক্রেটটা আমি এতদিন পড়িনি, ড্রয়ারে রেখে দিয়েছিলাম। আজ সকালে পড়েছি। পড়ার পর থেকে মনে হচ্ছে কেন পড়লাম। সব সিক্রেট জানতে নেই। তৌহিদা ক্ষীণ স্বরে বলল, সিক্রেটটা কি? মতিন বলল, সিক্রেট বলে বেড়ানোর বিষয় না, তাহলে আর সিক্রেট থাকে না। তৌহিদা বলল, সে আপনাকে তার সিক্রেট বলল কেন? সিক্রেট কাউকে না কাউকে বলতে হয়। তুমি কি তোমার জীবনের সব গোপন বিষয় নিজের কাছে রেখে দিয়েছ? কাউকে নিশ্চয়ই বলেছ। আমার বলার কেউ নেই। এখন নেই, কোনো একদিন হবে, তখন বলবে। তৌহিদা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, গোপন কথা বলার মতো কেউ হবে না। মতিন বলল, এরকমও হতে পারে। তখন কি করতে হয় জানো? তখন গোপন কথা দিয়ে কবিতা লিখতে হয়। কবিতা লিখে সবাইকে জানিয়ে দিতে হয়। নদ্দীউ নতিম এই কাজটাই সারা জীবন করেছেন। নদ্দীউ নতিম কে? একজন উজবেক কবি। যেমন তার কবিতা অসাধারণ, মানুষ হিসেবেও তিনি অসাধারণ। তার একটা কবিতা তোমাকে পড়ে শোনাই। গোপন কথা নিয়ে তার একটা কবিতা আছে। একটি গোপন কথা পদ্ম জেনেছিল, পদ্ম তাই লজ্জায় লুকিয়েছে মুখ। মিনদের মাঝে কোলাহল, পদ্মের হয়েছে আজ কেমন অসুখ। মতিন কবিতা পড়ে যাচ্ছে।
পাশে বসে চোখ মুছছে তৌহিদা। একই সঙ্গে তার ভয়ঙ্কর কষ্ট হচ্ছে, আবার ভয়ঙ্কর আনন্দও হচ্ছে। কষ্টের কারণটা স্পষ্ট, কিন্তু আনন্দের কারণটা স্পষ্ট না। সে সারা জীবন এই মানুষটার পাশে বসে থাকতে পারবে না। তাকে একসময় উঠে চলে যেতে হবে। তার একদিন বিয়ে হবে, গায়ে ঘামের গন্ধ ভর্তি কোনো এক দাঁড়কাকের সঙ্গেই হবে। সেই দাঁড়কাক তাকে কবিতা শোনাবে না, সে হাত বুলাবে তার উরুতে। তৌহিদা কবিতা পড়ার মাঝখানেই উঠে দাঁড়াল। মতিন বলল, কোথায় যাও? তৌহিদা বলল, বাসায় যাব, আমার শরীরটা খারাপ লাগছে। এসো, আমি একটা ট্যাক্সি করে দেই। তৌহিদা চোখের পানি মুছতে মুছতে বলল, আপনাকে আসতে হবে না। কাঁদছ কেন? আমার ইচ্ছা হচ্ছে কাঁদছি, আপনার কি? 2টা মিনিট বসো তো, চা খাও। এই মানুষটা তাকে চা খেতে বলছে, দাঁড়কাকটাও বলেছিল। দুজনের কথা বলার ধরন কত আলাদা। তৌহিদা উঠে দাঁড়াল। মতিন ঝট করে তার হাত ধরে টেনে বসালো। দাঁড়কাকটাও তার হাত ধরেছিল। শোনো, মন খারাপ করে কাঁদতে কাঁদতে তুমি আমার ঘর থেকে যাবে, তা আমি হতে দেব না। তৌহিদা ফোঁপাতে ফোঁপাতে বলল, আপনি আমার মন ভালো করে দিবেন? মতিন বলল, অবশ্যই। তৌহিদা বলল, কিভাবে? কোনো একটা জটিল জিনিস তোমার মাথায় ঢুকিয়ে দেব, একটা ধাঁধা। তুমি ধাঁধার রহস্য বের করতে ব্যস্ত হয়ে পড়বে, মন খারাপ ভাব দূর হয়ে যাবে। তুমি একটা কাজ করো, ড্রয়ারটা খোলো। কমলের লেখা সিক্রেটটা ড্রয়ারে আছে, হাতে নাও, পড়ো, দেখো কোনো অর্থ বের করতে পারো কিনা। তৌহিদার ড্রয়ার খুলে কাগজ হাতে নিল। হিজিবিজি এসব কি লেখা? এর অর্থ কি? অর্থ বের করার চেষ্টা করো। তৌহিদা গভীর মনোযোগে লেখা পড়ার চেষ্টা করছে। মতিন বলল, দেখি তোমার বুদ্ধি। তৌহিদা কাগজ থেকে চোখ না তুলেই বলল, এটা কি কোনো বিদেশি ভাষা? বিদেশি ভাষা অবশ্যই, তবে তোমার জানা ভাষা ইংরেজি। গল্প পাঠের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই ভালো থাকুন এবং নিজের যত্ন নিন। টাটা।